হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আজকের গল্প মুক্ত পিঞ্জিরার পাখি, লেখিকা ইপসিতা শিকদার সামিয়া, পর্ব 4। বসার করে বাড়ির নববিবাহিতদের মতো মাথায় ঘোমটা দিয়ে সোফায় বসে আছে পক্ষী। তার ঠিক সামনের সোফাগুলোতে বসে আছে এক ঝাঁক মধ্যবয়স্ক নারী। তারা পক্ষী নামক পণ্যটির গুণগত মান বিশ্লেষণে ব্যস্ত, কিন্তু সেসবে ধ্যান নেই যুবতী। সে তো মনে মনে লক্ষাধিকবার শুকরিয়া আদায় করছে আল্লাহর নিকট। আনমনেই বিড়বিড় করে এক দফা বলে ওঠে, ভাগ্যিস আমির ভাই এসে পড়েছিল, না হলে আমি কোথায় যেয়ে উঠতাম কিছুক্ষণ আগে। নয়ন্তনী বেগমের আদেশে এক যুবতী মেয়ে ডাকতে আসে পক্ষীকে। কথাবার্তার ভাবে বুঝে মেয়েটা জামান পরিবারে গৃহকাজে কর্মরত এক নারী। পক্ষী ছোট ছোট পদচারণায় ড্রয়িং রুমে উপস্থিত হয়। চোখ উঠিয়ে সামনে তাকাতে দেখে মধ্যবয়স্ক এক নারী অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার পানে। বেশ কয়েক বছর পর দেখলেও এই দৃষ্টি দেখে বেশ চিনতে পেরেছে সে। নয়নতনী বেগম রাগী গলায় বলতে শুরু করেন, এ মেয়ে, তুমি কোন সাহসে আমার ছেলেকে বিয়ে করেছো? তোমার কি যোগ্যতা আছে আমার ছেলের পাশে দাঁড়ানো? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবে তুমি। বলে তার হাত ধরে টানতে টানতে বাড়ির সদর দরজায় নিয়ে আসে। পক্ষীর এক স্বভাব, সে খুব বেশি ভয় পেয়ে গেলে কিংবা নার্ভাস হয়ে গেলে কিছু ভাবতেও করতে পারে না, শুধু নীরব দর্শকের মতো সবটা দেখে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি মোটেও। সে স্তব্ধ হয়ে সবটা দেখছে। যে মুহূর্তে তাকে বাড়ির বাইরে ধাক্কা দেবে তখনই পুরুষালী কণ্ঠে কেউ বলে ওঠে, এখানে হচ্ছেটা কি? সবাই ভ্রুজোড়া কুঁচকে বাইরের দিকে তাকিয়ে দেখলো। লোকটি আর কেউ নয়, আজমল জামানের বড় পুত্র আমির জামান। তাকে দেখে কিছুটা হকচকিয়ে যায় নয়নতনী বেগম। কারণ বড় ছেলে মোটেও তার আদর্শে বড় হয়নি, বরং রূপে গুণে কাজে বাবার মতোই সে। তিনি আমতা করে বলেন, এই মেয়েকে তার বাপের বাড়ি পাঠাচ্ছে। আমার ছেলে ঘরে থাকার কোনোভাবেই যোগ্য না সে। শক্ত গলায় আমির বলে ওঠে, ও কোথাও যাবে না। বাবা যেহেতু এনেছে, কিছু একটা ভেবে বিয়ে করিয়েছে। তাছাড়া তোমার কি বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই ভরা দুপুরে তুমি ওকে কি ভেবে বের করছো? ওর বাড়ি কি এখানে? আমিনা, তুমি পক্ষীকে ঘরে নিয়ে যাও। আমিনা স্বামীর কথা মতো পক্ষীকে আরিজের ঘরে নিয়ে যায়। নয়নতনী বেগম কিছু একটা বলতে নিবে তখনই এক ঝাঁক মধ্যবয়স্ক নারী দরজায় আসে। তারা হাসি মুখে বলে, শুনলাম ছোট ছেলেকে নাকি বিয়ে করিয়েছেন। আমাদের তো আর খবর দিলেন না, তাই আমরা এসে পড়লাম বউ দেখতে। মেহমানদের আগমনে নয়নতনী বেগম সৌজন্যতা রাখাতে আর কিছুই বলতে বা করতে পারে না, বরং দাঁতে দাঁত চেপে একজন কাজের লোককে বলে ওঠেন, যাও আমিনাকে বলো পক্ষীকে তৈরি করে এখানে আনতে, কারণ মেহমান নতুন বউ দেখতে এসেছে বর্তমানে। পক্ষীর দিকে বশীকরণ দৃষ্টিতে তাকিয়েছে তার শাশুড়ি, কিন্তু যুবতী তো নত মাথায় নিজ ধ্যানে ব্যস্ত। তার ভাবনার ঘোর ভাঙে একজন তিক্ত বাণী শুনে, বউ তো ভালোই, তবে আমাদের আরিজের সাথে কিন্তু একদম মানায় না। তা ঠিক বলছেন ভাবি। নয়নতনী ভাবি, আরিজের জন্য তো আমার মেয়ের কথা বলেছিলাম, কিন্তু আপনি হাইটটা পাসপোর্ট দেখে এখন তো দেখি আপনার পুত্রবধূ পাসপোর্টও হবে কিনা সন্দেহ। বলেই নারীটি সহ অন্যান্য প্রতিবেশী নারীরা হাসতে লাগলো। এত বিদ্রুপাত্মক কথাবার্তা শুনে পক্ষীর চোখ জোড়া টলমল করে ওঠে, কিন্তু ঠোঁট কামড়ে অশ্রু আটকানোর প্রচেষ্টায় ব্যস্ত সে। বিড়বিড় করে বলে ওঠে, আল্লাহ ধৈর্য দাও। অস্পষ্টভাবে কথাটা শুনতে পেয়ে পাশে বসা একজন বৃদ্ধা জিজ্ঞেস গলায় বলেন, কি বলো ছোট বউ? বুঝতে পারিনি। বৃদ্ধার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারায় বলে সে কিছুই বলেনি। বৃদ্ধা কিছু একটা বুঝতে পারতেই গম্ভীর গলায় বলেন, জাকিয়া, তোমার মেয়ের মূল সমস্যা তার উচ্চতা না বুঝলে তার চরিত্রের আবার ঠিক নেই। এই তো শুনলাম কোন ছেলের সাথে নাকি 4 দিন কক্সবাজার কাটিয়ে এসেছে। তাই তার সাথে তো আমার নাত বউয়ের তুলনা তো দিও না। পক্ষে বুঝতে পারে যে এই বিদ্যাটি আর কেউ না, তার দাদির শাশুড়ি। তিনি আবার বলে ওঠেন, অনেক দেখাদেখি হয়েছে, এবার বউ করে যাও। পক্ষে বেশ স্বস্তি পেল কথাটি শুনে। ছোট ছোট পায়ে আরিজের ঘরের দিকে যেতে লাগলো। সেই সকালে লেকের ধারে পেয়ার মাথাটা বুকে ঠেকিয়ে বসেছিল আরিজ। আর এখন মধ্য দুপুর। যুবতী চোখজোড়া হতে বয়ে যাওয়া অশ্রুতে সিক্ত হয়ে আছে টি শার্ট, তবু সেই ভেজা স্থান থেকে মাথা ওঠানোর আগ্রহ নেই। আরিজ মৃদু গলায় বলে ওঠে, দুপুর হয়ে গেছে প্রিয় পাখি, এখন উঠো। এত কান্না করলে মাথা ব্যথা করবে।
উত্তরে প্রিয়া কঠোরভাবে বলল, আগে তো দিন থেকে রাত পর্যন্ত বুকে মাথা রাখলেও কিছু বলতে না, আজ হঠাৎ এক রাতেই এতটাই পক্ষের হয়ে গেলে? কথাটা শেষ করতেই ঠোঁটের কোণে বিদ্যুৎ মাখা হাসি ফুটে উঠল। প্রশ্নটাতে আরিজও হতভম্ব হয়ে গেল। মনে মনে ভাবলো, সত্যি তো, আগে তো প্রিয়াকে বুকে নিলে কখনো কোনো জড়তা কাজ করেনি, আজ তাহলে এত অস্বস্তি বোধ হচ্ছে কেন? পরক্ষণে ভাবলো, না না না, এসব আমার দুর্ভাবনা মাত্র। প্রিয় তো আমার কাছের একমাত্র রানী। কী হলো, কি এত ভাবছো? ভাবনার বিষয়টা কি পক্ষী নাকি? অবশ্যই হবেই না কেন? আমি না হলাম তোমার আকাশের ভাসমান মেঘ, কাল ছিলাম আজ নেই, হয়তো আগামীকাল চিরতরে নিয়েই হয়ে যাব। তার আবেগিকতার মাঝে আরিস ধমকে উঠে বলল, এই মেয়ে, কি বলছোটা কি? যত সব অদ্ভুত ভাবনা। কষ্ট তো তুমি একা পাওনি, আমিও পেয়েছি। শোনো, পক্ষীর সাথে আমার কিছুই হওয়ার নয়, সে এক দুঃস্বপ্ন বই কি আর কিছুই না, যা খুব দ্রুতই শেষ হতে চলেছে। ভ্রুচোরা কুঁচকে প্রিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আরিস মৃদু হেসে বলে, চাকরি তো আর নেই এখন, পুরোপুরি বাবার উপর নির্ভর করেছে এখন। আবার ডিভোর্সও এত তাড়াতাড়ি ফাইল করা যাবে না, নতুন একটা বিজনেস শুরু করেছি, মোটামুটি একটু সেটেল, আর সঠিক সময় এসে পড়লে পক্ষীকে মুক্ত করে দেব। চোখ জোড়া জল জল করে ওঠে রূপসী নাইটে, গলা জড়িয়ে বলে, সত্যি আমার আরিস, শুধুই আমার? সেই সাথে মনে মনে বলে, আমাকে ক্ষমা করবি পক্ষী, কিন্তু এগুলো তো আমারই ছিল। তুইও হঠাৎ উড়ে এসে জুড়ে বসলি, তুই তো জানিস না 5 বছরের প্রেমের মায়ে কত, আর 2 বছর পরিবারের সাথে যুদ্ধ করে তার জন্য অপেক্ষা করার কষ্টের ব্যয় কত। তোকে নিজের বোনের মতো ভালোবাসি, তবে এতটা বিসর্জনের যার জন্য দিলাম তাকে কারো হতে হাতে তুলে দেওয়ার মতো দয়ালু আমি নই রে। কিন্তু আমার ওয়াদা, তালাকের পরে দূর থেকে তোকে আগলে রাখবো আমি। পক্ষীর পেটের অসম্ভব যন্ত্রণার চোখ জোড়ায় অশ্রু জমে যাচ্ছে। একে তো কাল রাতে না খাওয়া, তার উপরে এখন শুরু হয়েছে নারীর জীবনের অনিবার্য ঘটনা তথা মাসিক। যদিও কাঙ্ক্ষিত তারিখ আরও দিন তিনেক পরে ছিল, তবে বর্তমানে হওয়াটা অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক কিছু না। পেটে চেপে ধরে বেডে শুয়ে কাঁদতেছে সে, একবার এদিক হয়ে ঘুরছে তো আরেকবার ওদিক, তাতেও যেন শান্তি নেই। খুব তৃষ্ণা পাচ্ছে, কিন্তু ঘরে থাকা বোতলে এক ফোঁটা পানি নেই। ঘরের বাইরে যেতে বেশ অস্বস্তি লাগলেও আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ায়। এলোমেলো পায়ে দরজার সামনে আসতে দেখা পায় আরিচে। কোনো এক ঘোরেই সে বিড়বিড় করে বলে ওঠে, এই পাতালপুরীর রাক্ষসের সাথেও এখন দেখা হওয়ার ছিল। কিছুটা অস্পষ্ট হলেও কাছাকাছি থাকায় বেশ ভালোই শুনতে পায় আরিচ। যুবকের তো রাগে নাক কান উষ্ণ হয়ে গেছে। অপরদিকে পেটের যন্ত্রণায় পুনরায় বৃদ্ধ গাছের ন্যায় বেঁকিয়ে পড়ে সে। কিন্তু যুবক এত সময় ধ্যান না দিয়ে শ্যামাঙ্গ নারীটির দুকাত খামচে ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, কি বললাম আমি রাক্ষস? রাক্ষসী তো তুমি, আমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছো। শুধু মানুষের সুখ ভক্ষণকারী রাক্ষসী নয়, একটা লোভী মেয়েও বটে। না হলে কেউ তার হবু স্বামীর মৃত্যুর দিন অন্য কাউকে বিয়ে করতে পারে? যত সব স্বার্থান্বেষী মেয়ে লোক কোথাকার। একদিকে অসহ্যকর যন্ত্রণা, তার উপর এমন তিরস্কার। আজ কিছুটা নিজের বৈশিষ্ট্যবিহীন কাজই করে ফেলে সে। নিজের রাগের প্রকাশ করে সে রাগী চোখে চেঁচিয়ে বলে, চুপ করুন, একদম চুপ। এভাবে চেঁচানোতে তার দেহের কষ্ট হলেও মনের কষ্টের চাইতে কমে। পরে যেতে নিয়েও নিজেকে সামলে নেয় দরজা ধরে, বড় বড় শ্বাস ফেলতে বলতে বলে, কি বললেন? আমি রাক্ষসী? আপনার সুখ ভক্ষণ করেছি? আমার জন্য কিছু হয়নি, বরং আপনার জন্য আমার জীবন নষ্ট। জানেন, কত বছর পর একটু সুখের মুখ দেখেছিলাম, কিন্তু ছোঁয়ার আগেই হারিয়ে ফেলেছি। কার জন্য এসব? শুধুমাত্র আপনার জন্য। আপনার প্রেমিকাকে আমি তো কিছুই করিনি, আপনি তো খুন করেছেন আমায়। আর বলতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। ফোপাতে ফোপাতে পুনরায় বলতে লাগলো, আর আমি কি ইচ্ছে করে আপনার গলায় ঝুলিয়ে চলেছি? আপনি কি বুঝবেন? প্রেমিকের মৃত্যুর দিন বাপ মায়ের গালিগালাজ, অপমান, জীবন দেওয়ার কথা বলে জবরদস্তি করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার নারীর কষ্ট। আর আমার যদি কোনো যাওয়ার জায়গা থাকতো না, বিয়ের আগে চলে যেতাম। পক্ষীর কথা শুনে আরিস তো স্তব্ধ, কারণ এই নারীটির দিকটি তো সে কখনো ভেবেই দেখেনি। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ ক্রন্দনরত পক্ষীর দিকে তাকিয়ে ব্যালকনির দিকে চলে যায়। মানবজাতির বোধহয় বৈশিষ্ট্য এমন, তারা প্রতিটি অঘটনের জন্য কাউকে না কাউকে দোষী করতে চায়, আর কাউকে না পেলে ভাগ্যরেখাকে দোষী করে ফেলে। পক্ষীয় আরিজের ক্ষেত্রে বিপরীত কিছু ঘটেনি।
তারা নিজেদের সাথে ঘটা সকল অঘটনের জন্য একে অপরকে দায়ী করে বসে আছে, অথচ পরিস্থিতিটাই দায়ী ছিল কিনা চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি